হ্যাঁ, ওটাই হচ্ছে স্ট্যান্ডার্ড জিনিসটা আর কি। এবার এইটা করলে তোর দেখবি কোথাও কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, কোনোদিন কোথাও কোনো অসুবিধে পড়বি না। সে ভবিষ্যতে তুই টিচারই হ আর সায়েন্টিস্টই হ, বা এই কম্পিটিটিভ এক্সামই তুই দিতে যায়। হ্যাঁ, যেগুলো একটু ফলো করবি তাহলে দেখবি তোর হয়ে যাবে। হুম, এটা। হুম, চল দেখো, তাহলে আজকে আমাদের যে জিনিসটা অ্যাকচুয়ালি পড়ানোর ইচ্ছে সেটা, আজকে এবং নেক্সট ক্লাস, হ্যাঁ, এই দুদিনে আমরা, মানে কালকে সকালে যে ক্লাস, এইটা মিলে হচ্ছে আমরা মেকানিক্স পার্টটাকে শেষ করব। তারপরের ক্লাস থেকে আমরা অ্যাপ্লিকেশন স্টার্ট করব। পার্টিকেল বক্স এবং বেরিয়ার প্রবলেম এগুলো তোমাদের এই সেমিস্টার সিলেবাসে আছে। তাহলে আজকে এবং কালকের মধ্যে আমি মেকানিক্স পার্টটাকে শেষ করে দেবো। তাহলে আজকে আমরা মূলত যে জিনিসটা আলোচনা করতে চাইছি আর কি, মানে এই যে টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা বলেছিলাম, যেটা অ্যাকচুয়ালি জেনারেল শ্রোডিঞ্জার ইকুয়েশন, সেইখান থেকে কতগুলো জিনিস জাস্ট করা। তাতে আমি প্রথম যে কাজটাকে করব, প্রথমে আমরা টাইম এভলিউশন অফ এক্সপেকটেশন ভ্যালু, এভলিউশন অফ এক্সপেকটেশন ভ্যালুস, হ্যাঁ, এইটার কনটেক্সটে আমরা মূলত যেটা আলোচনা করব সেটা হচ্ছে এরেনফেস্ট ইকুয়েশন অফ মোশন। ইকুয়েশন অফ মোশন, এইটা হচ্ছে আমার প্রথম টার্গেট আর কি। এইটা করে নেওয়ার পরে আমরা প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি এই জিনিসটাকে বলবো। তারপর যদি সময় থাকে তাহলে প্রোপাগেটার, যেটা টাইম এভলিউশন অপারেটর বা প্রোপাগেটার, সেইটা নিয়ে জাস্ট দু চারটে কথাবার্তা আমরা আজকে বলতে চলেছি আর কি। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি এরকম একটা জায়গা থেকে, যে দেখো, যে টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন যেটা, সেটা এরকম দেখতে ছিল তো, এইচ সাই ইকুয়াল টু আই এইচ ক্রস ডেল সাই ডেল টি। এটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। এটা ধর আমি এক নম্বর ইকুয়েশন দিয়ে লিখলাম এটা। আচ্ছা, এবারে অ্যাভারেজ ভ্যালু অফ এ ক্লাসিক্যাল অবজারভেবল A in the normalized quantum state psi is given as, এর অ্যাভারেজ ভ্যালুটা তুমি কেমন করে লিখবে না, সাই এ সাই এরকম ভাবে লিখলাম। আচ্ছা, নিচে যে সাই সাই পার্টটা থাকতো এটা আমি বাদ দিচ্ছি, কারণ ওটা নর্মালাইজড বলে। নর্মালাইজড ফাংশন যদি থাকে তাহলে ডিনোমিনেটরে যে সাই সাই পার্টটা থাকে বা ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটা এই পার্টটা থাকে, সেই পার্টটা আমি বাদ দিচ্ছি। তাহলে এইটা হচ্ছে তোমার বেসিক্যালি অ্যাভারেজ ভ্যালু অফ দ্য ক্লাসিক্যাল অবজারভেবল এ। এটা এটা তোমার 2 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এবার আমি যেটা করছি এটাকে ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু টি। তাহলে যেটা করা হলো যে ডিফারেন্সিয়েটিং both sides with respect to t, আমি কি পাচ্ছি, ধরো ডি এ অ্যাভারেজ বাই ডিটি যখন আমি করলাম। আচ্ছা, এইখানে তো যে সাইটা তো তোমার জানো যে পজিশনের সঙ্গে সঙ্গে টাইমের ফাংশন, তো টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনে ওয়েভ ফাংশনটা কিন্তু শুধুমাত্র পজিশনের ফাংশন নয়, সেটা কিন্তু আর এবং পজিশন এবং টাইম দুটোরই ফাংশন। তাহলে যখন অ্যাভারেজটা তুমি ক্যালকুলেট করছো তখন কি দাঁড়াবে, ডেল সাই ডেল টি এ অপারেটর সাই প্লাস সাই ডেল এ ডেল টি সাই প্লাস সাই এ
ডেল সাই ডেলটি। ঠিক আছে? তো এখানে ৩ টে জিনিস আছে। এখানে একটা সাই মানে বেসিক্যালি সাই স্টার আরকি, মানে যদি ইন্টিগ্রেশন হিসেবে লেখো তুমি। এটা তাহলে তুমি এই জিনিসটা হলো। আচ্ছা আমি একটা কাজ করি ১ম এ, এইটাকে এক কাজ করি, এই ডেল সাই ডেলটি এ সাই এইটা প্লাস সাই এ ডেল সাই ডেলটি এইটাকে আমি এগিয়ে দিলাম। প্লাস এই যে কোয়ান্টিটিটা দেখো, দিস ইজ নাথিং বাট ডেল এ বাই ডেলটি তার এভারেজ ভ্যালু। হুম? তখন যেকোনো এর এভারেজ বের করলে যদি এইটা তুমি লেখো, তার ডেল এ বাই ডেলটি তার এভারেজ ভ্যালু হচ্ছে এইটা। আচ্ছা এবারে এইটাকে তুমি কেমন করে লিখছো দেখো, ডেল সাই ডেলটি এখান থেকে বসালে কি দাঁড়াবে? না এইচ সাই বাই আই এইচ ক্রস, ধর এ সাই এরকম ভাবে লিখলাম এটা, এইটা প্লাস সাই এ ডেল সাই ডেলটি আবার সেই এইচ সাই বাই আই এইচ ক্রস লিখলাম প্লাস ডেল এ বাই ডেলটি তার অ্যাভারেজ ভ্যালু। এটা কোথা থেকে পেলে? না ফ্রম ইকুয়েশন 1, অর্থাৎ টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে ডেল সাই ডেলটির জায়গায় এইচ সাই বাই আই এইচ ক্রস তুমি বসিয়ে দিলে এইটা। ঠিক আছে? আচ্ছা এবারে দেখো এই যে আই এইচ এইখানে এইচ সাই বাই আই এইচ ক্রস যেটা আছে সেটা ব্রা পার্টের মধ্যে আছে বলে সে কমপ্লেক্স কনজুগেট হয়ে বেরোবে। তার মানে তুমি ডেল এ অ্যাভারেজ বাই ডেলটিতে যখন করছো তখন এটা মাইনাস 1 বাই আই এইচ ক্রস সাই, ও আচ্ছা তার আগে একটা লাইন লিখে নিই তারপর আমি বলছি। মানে এটা ব্রা পার্ট থেকে যে বেরোবে সে কমপ্লেক্স কনজুগেট হয়ে বেরোবে। তো এইচ সাই এ সাই এইটা, আর এইখানে কিন্তু আই এইচ ক্রসটা বেরোচ্ছে তোমার কেট পার্ট থেকে। কেট পার্ট থেকে মানে সেটাই বেরোবে। মানে দেখো এইটা মানে কি ইন্টিগ্রাল ওভার এই প্রথমটা স্টার এ অপারেটর সাই, তো তার প্রথমটা কমপ্লেক্স কনজুগেট হয়। সেই জন্য প্রথম পার্ট থেকে মানে ব্রা পার্ট থেকে যেটা বেরোবে সেটা কমপ্লেক্স কনজুগেট হয়ে বেরোবে। আর এইখান থেকে জাস্ট নরমালি আই এইচ ক্রসটা বেরিয়ে গেল। এটা রইল কত? না সাই এ অপারেটর, এখানে এইচ আছে, একটা সাই প্লাস ডেল এ বাই ডেলটি তার অ্যাভারেজ ভ্যালু। আচ্ছা এবারে দেখো এইটা একটা হারমিশন অপারেটর হয়ে যাওয়ার জন্য তুমি এটাকে লিখতে পারো মাইনাস আই এইচ ক্রস সাই, এটা তুমি এই এইচ এ লিখলে সাই লিখলে, মানে যেহেতু এইচটা হচ্ছে হারমিশন অপারেটর সেখানে বাঁ পার্ট থেকে কেট পার্টের মধ্যে চলে গেল, তাতে কিছু পাল্টালো না। এইটা 1 বাই আই এইচ ক্রস সাই এইচ সাই প্লাস ডেল এ বাই ডেল টি এইটা লিখলাম। এটা কেন? না অ্যাড এইচ ইজ হারমিশিয়ান। তো ভালো, তাহলে এক কাজ করো তুমি 1 বাই আই এইচ ক্রস কমন নাও, তো পড়ে থাকছে কত? সাই, তাহলে এইটা মাইনাস এইটা অর্থাৎ এ এইচ মাইনাস এইচ এ সাই হয়ে গেল প্লাস ডেল এ বাই ডেল টি এরকম হলো। দেখো এটা 1 বাই আই এইচ ক্রস সাই, এইটা দেখো কি হচ্ছে না এইচ কমিউটেটর হচ্ছে প্লাস ডেল এ বাই ডেল টি এটা হলো। তাহলে এবার এটা কত হলো দেখো 1 বাই আই এইচ ক্রস, দেখো এইটাকে তুমি লিখতে পারো এ এইচ কমিউটেটর তার অ্যাভারেজ ভ্যালু প্লাস হচ্ছে তোমার ডেল এ ডেল টি তার অ্যাভারেজ ভ্যালু। তাহলে ডেল ডেল তো না, এটা হচ্ছে ডি ছিল, ফুল ফুল আমি এটাকে করছিলাম। তাহলে কি হলো দেখো ডি এ অ্যাভারেজ বাই ডিটি, এই যে কোয়ান্টিটিটাকে তুমি জাস্ট এইরকম ভাবে লিখলে এইচ কমিউটেটর তার অ্যাভারেজ ভ্যালু বাই আই এইচ ক্রস, তার সঙ্গে হচ্ছে প্লাস ডেল এ বাই ডেল টি, ডেল মানে পার্সিয়াল ডেরিভেটিভ মানে ডেল এ বাই ডেল টি তার অ্যাভারেজ ভ্যালু। এই যে ইকুয়েশনটা তুমি পেলে এই ইকুয়েশনটাকে বলা হবে হাইসেনবার্গ ইকুয়েশন অফ মোশন। দিস ইজ দ্য
হাইসেনবার্গস ইকুয়েশন অফ মোশন। এই যে ইকুয়েশনটা পেলে তুমি, এটাকে বলা হবে হাইসেনবার্গ ইকুয়েশন অফ মোশন। আচ্ছা, এবারে এইটা একটা স্পেশাল কেসে কি হচ্ছে দেখো, তুমি দেখবে যে সমস্ত কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর তুমি অ্যাকচুয়ালি এর আগে পর্যন্ত কনসিডার করেছো, সেখানে কিন্তু অপারেটরটা টাইমের উপর এক্সপ্রেসলি ডিপেন্ড করে না। তাহলে যেটা হয় যে ইফ এই এ অপারেটর এবং যে কটা অপারেটর তুমি দেখো এখন পর্যন্ত এনকাউন্টার করেছো কোয়ান্টাম মেকানিক্সে, অনেক অপারেটরই তুমি ভেবেছো তো। তাহলে যেটা দাঁড়াচ্ছে এই যেগুলো দেখো, যেটা হচ্ছে ইফ এ ডাজ নট, মানে ইফ এ ডাজ নট ডিপেন্ড অন টাইম এক্সপ্লিসিটলি, মানে অপারেটর এক্সপ্রেশনে টাইম নেই আর কি। ইফ এ ডাজ নট ডিপেন্ড অন টাইম এক্সপ্লিসিটলি, দেন কি হচ্ছে না ডি এ অ্যাভারেজ বাই ডিটি, এইটা হয়ে যাচ্ছে তোমার জাস্ট সিম্পলি অ্যাভারেজ ভ্যালু অফ এইচ কমিউটেটর বাই হচ্ছে তোমার আই ইন্টু এইচ কস। তুমি এইটা পেলে, ঠিক আছে? এটা আচ্ছা, এবং এইখান থেকে দেখো প্রথম যে জিনিসটা তুমি পাচ্ছ সেটা হচ্ছে এই যে যদি এমন হয় যে ইফ এইচ কমিউটেটর এইটা ইকুয়াল টু 0 হয়, দেন তুমি কি পাচ্ছ না ডি এ অ্যাভারেজ বাই ডিটি ইকুয়াল টু 0 হচ্ছে। অর্থাৎ এর অ্যাভারেজ ভ্যালুটা সেটা টাইমের উপর মানে এর অ্যাভারেজ ভ্যালুটা সেটা টাইমের সঙ্গে সঙ্গে ভ্যারি করছে না। তার মানে কি? তার মানে এখান থেকে তুমি যেটা বলতে পারছো যে এটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট হচ্ছে, কনস্ট্যান্ট এটা। তা তখন আমি বলবো দেন উই সে দ্যাট এই যে কনস্ট্যান্ট অফ মোশন। তার মানে দেখো এই যে কমিউট করা না করা এবং কনস্ট্যান্ট অফ মোশন পাওয়া তুমি দেখতে পাচ্ছ। মানে এটা আসলে ওই আনসার্টেনটি প্রিন্সিপালও তুমি দেখেছো যে, মানে ধরো, মানে জাস্ট সিম্পলি ওখানে যে কোনো দুটো আরবিট্রারি অপারেটর ছিল এ আর বি, তারা যদি কমিউট করে তাহলে সাইমালটেনিয়াস আইগেন ফাংশনস থাকবে, এবং সাইমালটেনিয়াস আইগেন ফাংশনস থাকলে কোনো একটা পার্টিকুলার স্টেট যেটা এ এবং বি দুজনেরই আইগেন স্টেট, সেই আইগেন স্টেট এ এবং বি দুজনকে সাইমালটেনিয়াস উইথ আরবিট্রারি প্রিন্সিপাল মাপতে পারবে। তো এই পার্টিকুলার কেসে এইচ কমিউটেটর যদি 0 হয় তাহলে ডি এভারেজ বাই ডিটি ইকুয়াল টু 0 হচ্ছে, অর্থাৎ এটা সময়ের সাথে পাল্টাচ্ছে না, এবং সেই এটাই তোমার কিন্তু অ্যাকচুয়ালি একটা কনস্ট্যান্ট অফ মোশন দেবে। মানে কনস্ট্যান্ট অফ মোশন বা মানে অ্যাকচুয়ালি মানে এই অবজারভেবলটা একটা কনস্ট্যান্ট অফ মোশন দেবে, বা এটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট হবে। এটা তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা, তাহলে এই যে তুমি জেনারেলাইজ ইকুয়েশনটাকে বের করলে, যেটা বেসিক্যালি হাইসেনবার্গ ইকুয়েশন অফ মোশন, এবং সেটা একটা স্পেশাল কেসে, ইন এ স্পেশাল কেস এটা অ্যাকচুয়ালি মানে মোস্ট অফ দ্য কেসে জেনারেল কেস। সত্যি সত্যি কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর গুলো ম্যাগনেটিক ফিল্ডে একটা পার্টিকুলার অপারেটর আছে, এটা টাইমের উপর ডিপেন্ড করে। আদারওয়াইজ তুমি যদি দেখো যে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর গুলো সেটা টাইমের উপরে এক্সপেশালি ডিপেন্ড করে না, ঠিক আছে? তাহলে দেখো তুমি এই যে ফাইনাল এক্সপ্রেশনটা পেলে, মানে এখানে আমি ইকুয়েশন নামগুলো আর একটুখানি দিয়ে দেওয়া উচিত ছিল। এইটা ধরো তোমার 3 নম্বর ইকুয়েশন, এটা ধরো তোমার 4 নম্বর ইকুয়েশন। এই যে 4 নম্বর ইকুয়েশন থেকে আমি এবারে কিছু করার চেষ্টা করছি, দেখো কি করছি। আচ্ছা, আমি যেটা করতে চাইবো সেটাই আলটিমেটলি লিডস টু এরেনফেস ইকুয়েশন অফ মোশন। সেই জন্য আমি হেডিংটাই দিয়ে দিচ্ছি এরেনফেস ইকুয়েশন অফ মোশন। দেখো, ধরো আমি বললাম যে ধরো এই যে এই যে ক্লাসিক্যাল অবজারভেবলটা সেটা বেসিক্যালি এক্স, অর্থাৎ এ অপারেটরটা তোমার বেসিক্যালি হচ্ছে এক্স অপারেটর এইটা। তাহলে দেন তুমি কি পাচ্ছ ডি এক্স অ্যাভারেজ বাই ডিটি, এটা কি হবে তাহলে? না তোমার 1 বাই আই এইচ ক্রস অ্যাভারেজ ভ্যালু অফ এক্স এইচ কমিউটেটর, এটা হবে। তা কি হলো এটা? দেখো 1 বাই আই এইচ ক্রস অ্যাভারেজ ভ্যালু অফ, তার আগে এক কাজ করি, আমি এই মানে কমিউটেটরটাকে বের করে নিই। তো মানে এখানে যেটা হচ্ছে ডেল ডি এ অ্যাভারেজ বাই ডিটি তে ছিল 1 বাই আই এইচ ক্রস এইচ কমিউটেটর তার অ্যাভারেজ ভ্যালু, এখানে এ এর জায়গায় আমি জাস্ট এক্স লিখছি এটা। তো নাও
এক্স এইচ কমিউটেটরটা কি হচ্ছে দেখো, এটা এক্স ওয়ান ডাইমেনশনে যদি তুমি করো, এইচটা যে px স্কয়ার বাস টুয়াইস এম প্লাস পোটেনশিয়াল এনার্জিটা হুইচ ইজ এ ফাংশন অফ এক্স, কি দাঁড়াচ্ছে দেখো এক্স px স্কয়ার ওয়ান বাই টুয়াইস এম, এটা হচ্ছে ফার্স্ট পার্টটা, প্লাস এক্স ভিএক্স এই কমিউটেটরটা। আচ্ছা এবারে ভিটা তো এক্স এর ফাংশন, তাহলে যেহেতু তোমার ভি অ্যাকচুয়ালি এক্স এর ফাংশন এইটা, সেই জন্য এই যে পার্টটা, এই পার্টটা তোমার কিন্তু অ্যাকচুয়ালি জিরো দেবে, এক্স ভিএক্স এই কমিউটেটরটা কিন্তু জিরো দেবে, কারণ ভিটাকে তুমি যদি এক্স এর ফাংশন বলছো, তুমি জানো যে কোন একটা পার্টিকুলার অপারেটর তার আরবিট্রারি পাওয়ারের সঙ্গে সবসময় কমিউট করে। এইটা কত ওয়ান বাই টুয়াইস এম, দেখো আমি যে কমিউটেশন রিলেশন যেগুলো শিখিয়েছিলাম সেই অনুযায়ী এটা কি হওয়া উচিত, টু আই এইচ কস পিএক্স হওয়া উচিত, মানে এক্স পিএক্স তার স্কোয়ার, মানে এক্স পিএক্স টু দি পাওয়ার এন, তার ফর্মুলা আমি শিখিয়েছিলাম। এক্স পিএক্স পাওয়ার যদি এন হতো, তাহলে তার ফর্মুলাটা হয়তো এন এন আই এইচ কস পিএক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হতো। তাহলে এক্স পিএক্স তার স্কোয়ার হয়ে গেলে কত হবে, এটা টু আই এইচ কস পিএক্স হয়ে গেল, এই পার্টটা হচ্ছে জিরো হয়ে গেল। তাহলে টু টু তোমার কেটে চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, আই এইচ কস পিএক্স বাই এম এরকম তোমার থাকছে। তাহলে এবার তুমি বসিয়ে দাও, তাহলে দেন ডি এক্স অ্যাভারেজ বাই ডিটি তাহলে কি দাঁড়াচ্ছে না, ওয়ান বাই আই এইচ ক্রস, আর এক্স এইচ কমিউটেটরটা কত হচ্ছে না, আই এইচ ক্রস ইন্টু পিএক্স অপারেটর তার অ্যাভারেজ ভ্যালু বাই তোমার এম, আই এইচ ক্রস কেটে গেল, তার মানে এটা অ্যাকচুয়ালি কি হলো, পিএক্স অ্যাভারেজ ভ্যালু ডিভাইডেড বাই তোমার এম হলো। হ্যাঁ, এটা মানে পিএক্স অপারেটর অ্যাভারেজ ভ্যালু মানে বেসিক্যালি ক্লাসিক্যাল অবজারভেবল অ্যাভারেজ ভ্যালুটা, তার মানে কি দাঁড়াচ্ছে দেখো, যে ডি এক্স অ্যাভারেজ বাই ডিটি সেটা হচ্ছে তোমার পিএক্স অ্যাভারেজ বাই এম, এরকম একটা এক্সপ্রেশন তোমার পেলে তুমি। তো এই যেটা পেয়েছো সেটা একটা, তুমি ধরো নতুন করে একটা ইকুয়েশন বলছে, এটা ধরো একটা ইকুয়েশন, সেটা হচ্ছে ইকুয়েশন 1 এটা। আচ্ছা আবার দেখো এগেইন লেট, এটা হচ্ছে তোমার পিএক্স অর এ অপারেটরটা হচ্ছে তোমার পিএক্স অপারেটর এইটা, তখন কি হবে, ডি পিএক্স বাই ডিটি এটা 1 বাই আই এইচ ক্রস ইন্টু অ্যাভারেজ ভ্যালু অফ কমিউটেটর পিএক্স এইচ এটা। এবারে দেখো নাও পিএক্স এইচ কমিউটেটর মানে কত, পিএক্স ওয়ান ডাইমেনশনে হ্যামিল্টনিয়ানটা হচ্ছে পিএক্স স্কোয়ার বাই টুয়াইস এম প্লাস পোটেনশিয়াল এনার্জি ভিএক্সটা। প্রথমটা দেখো ওয়ান বাই টুয়াইস এম পিএক্স পিএক্স স্কোয়ার কমিউটেটর প্লাস পিএক্স ভিএক্স কমিউটেটর। আচ্ছা এবারে তুমি জানো কোন একটা অপারেটর তার আরবিট্রারি পাওয়ারের সাথে কমিউট করে, তাহলে প্রথম পার্টটা তোমার জিরো হয়ে গেল, এই পার্টটা জিরো হয়ে গেল, এই পার্টটা জিরো হয়ে গেল, প্লাস তাহলে পরে রইল কত, পিএক্স ভিএক্স কমিউটেটর এই পার্টটাই রইল। এবারে নাও কোনটা নাও যদি একটা আরবিট্রারি ফাংশন সাই হয়, নাও লেট সাই ইজ অ্যান আরবিট্রারি ফাংশন, দেন এই কমিউটেটরটা বের করার জন্য তুমি এইভাবে লেখো, পিএক্স ভিএক্স তোমার সাই এর উপরে কাজ করছে, তাহলে কি হবে, এটা হচ্ছে পিএক্স ভিএক্স সাই মাইনাস ভিএক্স পিএক্স সাই। আচ্ছা পিএক্সটা কত, মাইনাস আই এইচ কস, তাহলে আমি কি করছি না, পিএক্স ভিএক্স সাই এর উপরে কাজ করছে, তাহলে প্রথমটা হচ্ছে মাইনাস আই এইচ কস ডেল এক্স অফ ভিএক্স সাই হলো, এই যে এখানে মাইনাস আই স্কোয়ার ডিডিএক্স, এটা হচ্ছে ভিএক্স অপারেটর মানে ভিএক্স ইটসেলফ সাই হলো, মাইনাস, আচ্ছা মাইনাস মানে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস ছিল
আর এখানে তোমার ভিএক্সটা যেমন গুণ আছে এইটা। এবারে এইখানে তুমি মাইনাস আই প্লাস আই এক্স ক্রস করলে তাহলে ডেল এস আই বাই ডেল এক্স হয়ে গেল। আর এবারে যখন ডেরিভেটিভটা করছো দেখো মাইনাস আই এইচ কস, প্রথমে ভিএক্সটাকে কনস্ট্যান্ট রাখলে ডেল সাই বাই ডেল এক্স হলো মাইনাস আই এইচ কস। তুমি যদি সাইটাকে কনস্ট্যান্ট রেখে দাও তাহলে এটা হয়ে যাচ্ছে কত, ডেল ভিএক্স বাই ডেল এক্স কিন্তু সাই হয়ে গেল। আর এখানে তোমার পড়ে আছে কত, আই এইচ কস ভিএক্স ডেল সাই বাই ডেল এক্স পড়ে আছে। তাহলে এইটার এইটা দেখো কেটে চলে গেল, তাহলে পড়ে রইল কত, মাইনাস আই এইচ কস ডেল ভিএক্স বাই ডেল এক্স ইন্টু সাই। এবার সাই যেহেতু আরবিট্রারি তাহলে হেন্স তুমি কি পেলে না, পিএক্স ভিএক্স এই কমিউটেটরটা হয়ে যাচ্ছে, দুদিক থেকে সাই বাদ চলে গেলে মাইনাস আই এইচ কস ডেল ভিএক্স বাই ডেল এক্স এটা। আচ্ছা এবারে তাহলে এটা বসিয়ে দাও, তাহলে পিএক্স ভিএক্স মানে হচ্ছে পিএক্স এইচ কমিউটেটর, তাহলে এই এক্সপ্রেশনে পিএক্স এইচটাকে বসিয়ে দাও। তাহলে নাও ডি পিএক্স অ্যাভারেজ বাই ডিটি এটা যদি তুমি করো তাহলে 1 বাই আই এইচ ক্রস, তার সাথে এটা পড়ে রইল মাইনাস আই এইচ ক্রস ডেল ভিএক্স বাই ডেল এক্স, এইটা তার অ্যাভারেজ ভ্যালু। তাহলে আই এইচ ক্রস কেটে চলে গেছে, পড়ে রইল কত, মাইনাস ডেল ভিএক্স বাই ডেল এক্স এইটা বেরোচ্ছে। তার মানে কি হচ্ছে দেখো, ডি পিএক্স বাই ডিটি এইটা অ্যাভারেজ ভ্যালু মাইনাস ডেল ভিএক্স বাই ডেল এক্স, এটা তুমি দেখতে পেলে। এটা তোমার 2 নম্বর ইকুয়েশন। তাহলে ইকুয়েশন 1 and 2 are called the Ehrenfest equation of motion. ইকুয়েশন 1 and 2 এদেরকে কম্বাইনলে বলা হবে তোমার Ehrenfest equation of motion। ঠিক আছে, তাহলে ইকুয়েশন 1 and 2 are called the Ehrenfest equation of motion। তাহলে বোঝা গেল কেমন করে Ehrenfest equation of motion করে আমি ডিরাইভ করলাম। ঠিক আছে তো? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, আর এবারে দেখো এই সংক্রান্ত একটা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট বলা। তুমি ক্লাসিক্যাল মেকানিক্সে নিউটনস ইকুয়েশন অফ মোশন জানতে, সেটা কি না, ডিএক্স বাই ডিটি সেটা ভেলোসিটি, সেই ভেলোসিটিটা কত হবে, পিএক্স বাই এম হতো, এটা 1 নম্বর ইকুয়েশন। আর ফোর্স যেটা, ফোর্সটা কত, ডিপিএক্স বাই ডিটি, সেটা কত হয়, নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল হয়। মানে ফোর্সটা যেমন তুমি নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল বলতে পারো বা রেট অফ চেঞ্জিং মোমেন্টামও বলতে পারো। ডিপিএক্স বাই ডিটি হচ্ছে মাইনাস ডিবিএক্স বাই ডিএক্স, এটা ধরো 2 নম্বর ইকুয়েশন। তাহলে এই যে দুটো ক্ষেত্রে নিউটনস ইকুয়েশন অফ মোশন। এবারে তুমি কোয়ান্টাম মেকানিক্সে এরেনফেস্ট ইকুয়েশন অফ মোশন পেলে সেখানে কি করা হয়েছে দেখো, এক্সটাকে এক্স এর অ্যাভারেজ দিকে রিপ্লেস করা হচ্ছে, ডি এক্স অ্যাভারেজ বাই ডিটি সেটা হচ্ছে তোমার পিএক্স অ্যাভারেজ বাই এম করেছো, আর ডি পিএক্স অ্যাভারেজ বাই ডিটি সেটা হয়ে যাচ্ছে দেখো মাইনাস ডি ভিএক্স বাই ডিএক্স তার অ্যাভারেজ করেছো। তাহলে এইটা তোমার 1 নম্বর ইকুয়েশন এবং তার করসপন্ডিং এটা হচ্ছে তোমার 2 নম্বর ইকুয়েশন। তাহলে কি হলো দেখো, যে নিউটন ইকুয়েশন অফ মোশন গুলো যেমন দেখতে, এরেনফেস্ট ইকুয়েশন অফ মোশন গুলো কিন্তু একই রকমের দেখতে, শুধু যেটা হয়েছে যে এক্স এবং পিএক্স তারা তাদের রেসপেক্টে অ্যাভারেজ ভ্যালু দিয়ে রিপ্লেসড হয়েছে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে এরেনফেস্ট equations of motions are the quantum mechanical analog of the classical Newton's equation of motion। তাহলে নিউটনস ইকুয়েশন অফ মোশনের করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অ্যানালগটা হচ্ছে তোমার এরেনফেস্ট ইকুয়েশন অফ মোশন। তাহলে দিস ইজ মানে মানে এই যে ক্লাসিক্যালের সাথে কোয়ান্টামের এই যে কানেকশনটা আর কি, সেটাই হচ্ছে তোমার বেসিক্যালি
classical quantum correspondence. This is one of the aspects of classical quantum correspondence. দেখো ক্লাসিক্যাল কোয়ান্টাম করসপন্ডেন্স বলতে কি আমরা বোর্স করসপন্ডেন্স প্রিন্সিপালটা বলি, যেখানে বলা হয় যে কোয়ান্টাম নাম্বার যখন খুব হাই হয়ে যাবে তখন কোয়ান্টাম মেকানিক্যালি ক্যালকুলেটেড রেজাল্টগুলো ক্লাসিক্যাল রেজাল্টের সঙ্গে সমান হয়ে যাবে, অর্থাৎ ক্লাসিক্যাল কোয়ান্টাম কোথাও একটা গিয়ে ম্যাচ করে যাচ্ছে। ঠিক এখানেও একই রকম করে এরেনফেস ইকুয়েশনের মোশনটা সেখানে নিউটনস ইকুয়েশনের মোশন তোমার রিডিউস করে যাবে যখন এক্স অ্যাভারেজ বা পি এক্স অ্যাভারেজ রেসপেক্টিভ ইনস্ট্যান্টিনিয়াস পজিশন বা মোমেন্টাম দিয়ে তুমি রিপ্লেস করবে। আসলে নিউটনস ইকুয়েশনের মোশনে তুমি যে দেখো তুমি খেয়াল করে দেখো যে dx বাই dt যদি তোমার px হয় তাহলে কোন একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে x কে জানতে হচ্ছে এবং সেই ইনস্ট্যান্টে তুমি px টাকে পেলে যে px টা পরের ইকুয়েশনে কাজে লেগেছে। তার মানে পজিশন এবং মোমেন্টাম দুটোকে সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন যদি তুমি বের করতে পারো তবেই কেবলমাত্র নিউটনস ইকুয়েশনের মোশন করে লিখতে পারবে। কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে পজিশন এবং মোমেন্টাম দুটোকে সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন মাপা যায় না বলে জাস্ট এই এক্স বা px তুমি এক্স্যাক্টলি ব্যবহার করতে পারবে না, তার বদলে ওগুলোকে তাদের অ্যাভারেজ ভ্যালু দিয়ে রিপ্লেস করে দিতে হবে। ঠিক আছে? তা বুঝতে পারলে যে কেমন করে আমরা এরেনফেস ইকুয়েশনের মোশনটাকে নিয়ে এলাম? হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে তো? তাহলে এইটা একটা ইম্পর্টেন্ট জায়গা যেটা তোমাকে ভীষণ ভালো করে মাথায় রাখতে হবে। আচ্ছা, নেক্সট আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটাকে জাস্ট আমি আচ্ছা পরের পেজেই লিখছি। নেক্সট যে জিনিসটা নিয়ে একটু আলোচনা করি সেটা হচ্ছে এটা পরীক্ষা অনেক সময় দেয়, প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি। পার্টিকুলার তোমাদের টানেলিং প্রবলেম তোমাদের সিলেবাসে আছে। এই টানেলিং প্রবলেম নিয়ে যখন তুমি কথাবার্তা বলবে তখন কিন্তু প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করবে। ঠিক আছে? যেখানে ফ্লাক্স থাকে আর কি। হ্যাঁ, এই যে তোমার ট্রান্সমিশন হয়, রিফ্লেকশন হয়, তোমরা সব পড়েছো। ওই ট্রান্সমিশন যেখানে থাকে সেখানে কিন্তু প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল তোমার প্লে করছে। আচ্ছা, ব্যাপারটা এরকম একটা জায়গা থেকে শুরু করি যে ধরো আমি শুরুটা করছি এইরকম ভাবে টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন অ্যাজ ইউজুয়াল যেটা ছিল সেটা হচ্ছে যে এইচ সাই ইকুয়াল টু আই এইচ কস ডেল সাই ডেল টি, তো এইচ সাই ইকুয়াল টু আই এইচ কস ডেল সাই ডেল টি, এটা। আচ্ছা, এবারে এইটাকে তুমি যদি ওয়ান ডাইমেনশনে ভাবো, আমরা তো ওয়ান ডাইমেনশনে ভাবি, তাহলে এইচটা হচ্ছে মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম ডি টু বাই ডিএক্স স্কোয়ার প্লাস ভিএক্স ইন্টু psi equal to I H cos del psi del t, or minus H cos over twice m d2 psi by dx square plus Vx into psi equal to I H cos del psi del t, এটা ঠিক আছে। এটা ধরো আমি লিখলাম। আচ্ছা, এবারে তুমি একটা জিনিস করো, ধরো তুমি যদি এই যে ইকুয়েশনটা নিয়েছো টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে, এইটা তুমি এক কাজ করো, পুরো ইকুয়েশনটা কমপ্লেক্স কনজুগেট নাও, টেকিং complex conjugate in both sides। আমি কি পাবো? যে প্রথম পার্টটা মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম ডি টু, তাহলে এইখানে একমাত্র ওয়েভ ফাংশনটা তার কমপ্লেক্স কনজুগেট হওয়ার চান্স আছে এইটা, প্লাস এখানে ভিএক্স সাই স্টার হলো, আর এইটা হয়ে যাবে মাইনাস আই এইচ কস ডেল সাই স্টার বাই তোমার ডেল টি হয়ে যাবে। ধরো এটা তোমার 2 নম্বর ইকুয়েশন, এটা। আর এবার আমি করলাম কি যে এই বাঁদিকের ইকুয়েশনটাকে তোমার সাই দিয়ে গুণ, ওই প্রথম ইকুয়েশনটাকে তুমি এক কাজ করো সাই স্টার দিয়ে গুণ করো, আর পরের ইকুয়েশনটাকে তুমি জাস্ট সাই দিয়ে গুণ করো, তাহলে লেফট মাল্টিপ্লাই ইকুয়েশন 1 বাই সাই স্টার টু গেট কি পেলে তুমি? তাহলে আমি এইভাবে লিখছি জাস্ট মাইনাস, এটাকে জাস্ট তোমার
এইখানে এটা কাজ করি মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এমটা এখানে রেখে দিলাম, সাই স্টার ডি টু সাই বাই ডিএক্স স্কোয়ার হলো, প্লাস ভিএক্সটা তো কনস্ট্যান্ট হিসেবে ট্রিটেড হবে, সাই স্টার সাই হলো ইকুয়াল টু আই এইচ কস সাই স্টার ডেল সাই ডেল টি হলো। এটা 3 নম্বর ইকুয়েশন। আবার ইকুয়েশন 2 কে গুণ করো, লেট মাল্টিপ্লাই ইকুয়েশন 2 by psi to get minus h cos square by twice m psi d2 psi star by dx square plus vx psi star equal to তোমার হয়ে গেল minus ih cos psi del psi star by del t। এটা হলো তোমার 4 নম্বর ইকুয়েশন। আচ্ছা আমি এক কাজ করি, তোমার এই 3 নম্বর এবং 4 নম্বর যা সিম্পলি বিয়োগ করে দিচ্ছি। 3 নম্বর থেকে 4 নম্বর ধরে তুমি বিয়োগ করে দিচ্ছ, ঠিক আছে? এইটা তাতে যেটা হবে যে এই যে সেকেন্ড টার্মটা ভিএক্স সাই স্টার সাই আর ভিএক্স সাই সাইজটা দুটো সমান বলে জাস্ট কেটে চলে যাবে। তাহলে আমি এটা করলাম যে ইকুয়েশন 3 মাইনাস ইকুয়েশন 4 ধরো এটা। আচ্ছা ডান দিকটা একটু আগে লিখছি, হ্যাঁ? তাহলে যেটা হবে আই এইচ কস, দেখো সাই স্টার ডেল সাই ডেল টি হবে প্লাস সাই ডেল সাই স্টার বাই ডেল টি হবে। আমি এই ডান দিকটাকে আগে লিখলাম, মানে 3 থেকে 4 বিয়োগ করছি। এইটা হচ্ছে আই এইচ কস কমন চলে গেছে, সাই স্টার ডেল টি প্লাস সাই ডেল সাই স্টার ডেল টি। আর ডান দিকটা কি হয়ে যাচ্ছে না, ডান দিকটা হচ্ছে তুমি কিন্তু 4 থেকে এই 3 থেকে 4 বিয়োগ করছো, তাহলে মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস এম যদি নিয়ে নাও তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস এম যদি তুমি নিয়ে নাও, তারপরে থাকছে হচ্ছে সাই স্টার ডেল সাই ডেল টু সাই বাই ডেল এক্স স্কয়ার মাইনাস সাই ডেল টু সাই স্টার বাই ডেল এক্স স্কয়ার, এটা হয়ে যাচ্ছে। হুম, আচ্ছা তাহলে দেখো এই যে আমি যেটা করলাম বুঝতে পারছো তো, যে এইটা মাইনাস এটা করছে, তাহলে মাইনাস এইচ স্কয়ার বাই টোয়াইস এম যদি কমন নিয়ে নাও তাহলে সাই স্টার ডেল টু সাই বাই ডেল এক্স স্কয়ার মাইনাস সাই ডেল টু সাই স্টার বাই ডেল এক্স স্কয়ার। আচ্ছা এবারে দেখো তুমি এই যে পার্টটা দেখো, এই আই এইচ কসটাকে ডান দিকে গুণ করে দেবো, তাহলে এই পার্টটা ইজ নাথিং বাট ডেল ডেল টি অফ সাই স্টার সাই ইকুয়াল টু এইটা এইটা এদিকে চলে গেলে কি হচ্ছে মাইনাস এইচ কস বাই টোয়াইস আই ইন্টু এম। আর এই পার্টটাকে তুমি কি লিখতে পারো দেখো, এই পার্টটাকে তুমি লিখতে পারবে ডি ডিএক্স অফ সাই স্টার ডি সাই ডিএক্স মাইনাস সাই ডি সাই স্টার ডিএক্স। তুমি দেখো না পরিষ্কার যখন ডেরিভেটিভ করছো, প্রথম পার্টটা হচ্ছে সাই স্টার ডি টু সাই বাই ডিএক্স স্কয়ার হলো প্লাস ডি সাই স্টার ডিএক্স ডি সাই ডিএক্স হলো, আর এই পার্টটা যখন করবে মাইনাস সাই ডেল টু সাই স্টার বাই ডিএক্স ডেল এক্স স্কয়ার হলো, আর আরেকবার করলে মাইনাস ডেল সাই বাই ডেল এক্স ইন্টু ডেল সাই স্টার বাই যেটা আছে মাইনাস ডেল সাই ডেল এক্স আর ডেল সাই স্টার বাই ডেল এক্স হলো। এইটা আর এইটা বেসিক্যালি সমান, ঠিক আছে? এটা বুঝতে পেরেছো তো? এই পার্টটাকে করে দেখো না, এই যে এই পার্টটা যদি করো তাহলে দেখো এই ডেল সাই স্টার বাই ডেল এক্স ডেল সাই ডেল এক্স আর এদিকে মাইনাস ডেল সাই ডেল এক্স ডেল সাই স্টার বাই ডেল এক্স, এটা কেটে চলে যাবে, কেটে তাহলে পড়ে থাকবে তোমার এই জিনিসটাই পড়ে থাকবে এটা। আচ্ছা এবারে দেখো এই যে পার্টটা, এই সাই স্টার সাইটা তোমার প্রবাবিলিটি ডেনসিটি রিপ্রেজেন্ট করে, ডেল সাই ডেল টি হলো ইকুয়াল টু, দেখো এই যে পুরো পার্টটাকে তুমি লিখছো মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস আই ইন্টু এম, এখানে ডি ডিএক্স আছে করে এই ডান দিকের একটা করসপন্ডিং কোয়ান্টিটি এলো, এই ডান দিকের কোয়ান্টিটিটাকে ধরো তুমি একটা নাম দাও, মানে আচ্ছা ঠিক আছে মানে এখন আর নাম দিচ্ছি না আমি, তার আগে বরং এই মাইনাসটাকে বাদ দিয়ে এইটাকে এইভাবে লিখি, মানে এটাকে ভেতরে ঢুকিয়ে দিই তাহলে সুবিধা হবে। তাহলে এইটা তুমি এক কাজ করো, এইটাকে হচ্ছে ডি ডিএক্স টাকে লিখে দাও, এটা হচ্ছে মাইনাস ডি ডিএক্স টাকে লেখো, করে পড়ে রইল কত এইচ কস বাই টোয়াইস আই ইন্টু এম, এইটা ইন্টু সাই স্টার ডেল সাই ডেল এক্স মাইনাস সাই ডেল সাই স্টার বাই ডেল এক্স, এটা দেখতে হলো। তাহলে এইখান থেকে তুমি লিখতে পারছো দেখো ডেল রো বাই ডেল টি, এইটা হলো প্লাস
ডি ডিএক্স অফ এই যে ভেতরের পার্টটা, এই ভেতরের পার্টটাকে তুমি জাস্ট একটা নাম টাম কিছু একটা দাও, ধরো এটাকে তুমি জে বা কিছু একটা বলছি, এটা ধরো জে বলছি, হ্যাঁ, বা জে এক্স বলছি দাদা, হ্যাঁ জে এক্স বলছি। এইটা এইটা হচ্ছে তোমার বেসিক্যালি জিরো হলো, যেখানে এই যে জে এক্স যেটা সেটা এইচ ক্রস বাই টোয়াইস আই এম সাই স্টার ডেল সাই ডেল এক্স মাইনাস সাই ডেল সাই স্টার বাই ডেল এক্স, এইটা is called the probability current density। কারণ কি, এই যে ইকুয়েশনটা তুমি পেয়েছো না এইটা, তাহলে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা আসলে একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন আছে যাকে বলা হয় তোমার কন্টিনিউটি ইকুয়েশন। হুম, তাহলে এইটা এই ইকুয়েশনটা কন্টিনিউটি ইকুয়েশনের মতো দেখতে, যেখানে হয় কি এই এখানে রোটা থাকে হচ্ছে মাস ডেনসিটি, মানে মাস পার ইউনিট ভলিউম থাকে, আর এই যেটা থাকে হচ্ছে তোমার ফ্লুইড ফ্লাক্স থাকে, ঠিক আছে? সেই ফ্লাক্সটাই হচ্ছে এখানে তোমার এসে গেল তোমার প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি, কে যার নাম দেওয়া হচ্ছে এইচ ক্রস বাই টোয়াইস আই এম সাই স্টার ডেল সাই ডেল এক্স মাইনাস সাই ডেল সাই স্টার বাই ডেল এক্স। তার মানে দিস ইজ এই ইকুয়েশনটা, দিস ইকুয়েশন ইজ ভেরি সিমিলার টু continuity equation, continuity equation, continuity equation for an incompressible fluid। continuity equation for an incompressible fluid, ঠিক আছে? এটা ইনকম্প্রেসিবল ফ্লুইডের যে কন্টিনিউটি ইকুয়েশন তার মতো দেখতে, যেখানে রোটা ওই ইকুয়েশনে ছিল হচ্ছে তোমার মাস ডেনসিটি, মাস ডেনসিটি এইটা, আর ইন কোয়ান্টাম মেকানিক্স, কোয়ান্টাম মেকানিক্স রো যেটা সেটা বেসিক্যালি সাই স্টার সাই gives the probability density। তার মানে দেখো ইনকম্প্রেসিবল ফ্লুইডের জন্য যে কন্টিনিউটি ইকুয়েশন, সেখানে তোমার মাস ডেনসিটি যে রোল প্লে করছে, এখানে তোমার অ্যাকচুয়ালি প্রবাবিলিটি ডেনসিটি সেই রোল প্লে করছে। এই যে সাই স্টার সাইকে কেন প্রবাবিলিটি ডেনসিটি বলে, তার একটা লজিক হচ্ছে এই, ওখানে যেটা মাস ডেনসিটি, এখানে তোমার বেসিক্যালি হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি। তাহলে ওয়ান ডাইমেনশনে প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি যেটা, হ্যাঁ, বা ফ্লাক্স যেটা, সেটা হচ্ছে এইচ ক্রস বাই টোয়াইস আই এম সাই স্টার ডেল সাই ডেল এক্স মাইনাস সাই ডেল সাই ডেল সাই স্টার বাই ডেল এক্স, এইটা। আচ্ছা, এটাই কিন্তু তুমি এক কাজ করো, ইন থ্রি ডাইমেনশনে চলে যাও, ওয়ান ডাইমেনশন থেকে থ্রি ডাইমেনশনে। ইন থ্রি ডাইমেনশন আমি নতুন করে করছি না, তো এই যে জিনিসগুলো লিখছি, জাস্ট এইখানে দেখো, এইখানে যেটা ডেল ডেল এক্স ছিল, এটা তোমাকে জাস্ট গ্রেডিয়েন্ট অপারেটর দিয়ে রিপ্লেস করে দিতে হবে। তার মানে তখন এই জিনিসটা দাঁড়াবে কিরকম, যে মানে ইন ইন থ্রি ডাইমেনশন ডেল রো বাই ডেল টি প্লাস গ্রেডিয়েন্ট অফ জে ইকুয়াল টু তোমার জিরো হবে, যেখানে যেটা হয়ে গেল দেখো এখানে এই যে, যেমন এখানে ডিডিএক্স আছে, সেটা তোমার গ্রেডিয়েন্ট দিয়ে যা রিপ্লেসড হয়ে যাচ্ছে, তখন এইটা হয়ে যাবে এইচ ক্রস বাই টোয়াইস আই এম ইন্টু সাই স্টার গ্র্যাড সাই মাইনাস সাই গ্র্যাড সাই স্টার। এইটা তখন মানে দিস ইজ দ্য প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি। থ্রি ডাইমেনশন হচ্ছে তোমার এইটা, মানে যেখানে তুমি এটা জানো নিশ্চয়ই, আর গ্রেডিয়েন্ট অপারেটর জানো তো, আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। থ্রি ডাইমেনশনে এটা হয়ে যাবে, আর ওয়ান ডাইমেনশন আমার মোস্ট অফ দ্য প্রবলেম, যে ওয়ান ডাইমেনশনাল প্রবলেম, সেখানে প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি এইচ ক্রস বাই টোয়াইস আই এম সাই স্টার ডেল সাই ডেল এক্স মাইনাস সাই ডেল সাই ডেল এক্স, এটা। তাহলে বুঝতে পারলে প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি কাকে বলা হচ্ছে এবং কেমন করে তুমি এটা করলে পেলে। হুম, ঠিক আছে, হয়েছে। স্যার এমনিতে স্যার ফ্লাক্সের স্যার ওই সিগনিফিকেন্সটা স্যার কি?
মানে হ্যাঁ ফ্লাক্সের, হ্যাঁ হ্যাঁ যেটা বলি, হ্যাঁ একদমই তাই। দেখো যদি এমন হয়, যেমন ধরো পার্টিকেলের বক্স প্রবলেম যদি তখন কনসিডার করো, তুমি কি বলছো যে বক্সের মধ্যেই পার্টিকেলটা কনফাইন্ড আছে, বক্সের বাইরে পার্টিকেলটা কোনোভাবে যাবে না, তখন করসপন্ডিং ফ্লাক্সটা হচ্ছে জিরো হবে। ফ্লাক্স মানে হচ্ছে ফ্লো, মানে ক্লাসিক্যালি ফ্লাক্স মানে কি, অ্যামাউন্ট ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া, তাই তো? তার মানে যদি এমন হয় যে, যে যদি দেখো তোমার এই, যদি এমন হয় যে, যে যেমন এই বেরিয়ার প্রবলেমের ক্ষেত্রে হচ্ছে যে পার্টিকেলটা বক্সের ভেতরে কনফাইন নেই, ফাইনাইট বেরিয়ার থাকলে কি হবে না, পার্টিকেলটা বক্সের বাইরেও তাকে একটা পাওয়ার ফাইনাইট প্রবাবিলিটি তুমি পাচ্ছ। তাহলে যে পার্টিকেলকে বক্সের বাইরেও পাচ্ছ মানে হচ্ছে তোমার অ্যাক্রস দ্য বেরিয়ার অ্যাকচুয়ালি কিছু জিনিস যা বেরিয়ে চলে যাচ্ছে বা ফ্লো করছে। কে ফ্লো করছে না, প্রবাবিলিটি ফ্লো করছে। তাহলে এই যে কতখানি প্রবাবিলিটি ফ্লো করলো, সেটাই হচ্ছে তোমার অ্যাকচুয়ালি প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি। মানে যদি তোমার এরকম কোনো একটা ট্রান্সমিশন হয় বা টানেলিং হয়, সেই ধরনের সিচুয়েশনেই তুমি দেখতে পাবে প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি হচ্ছে নন জিরো হবে। আদারওয়াইজ যদি এমন হতো যে কোনো একটা ফ্লো কোথাও হচ্ছে না, অর্থাৎ একদম স্টেশনারি প্রবলেম হয়ে গেছে, তখন প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি অটোমেটিক্যালি তোমার জিরো বেরোবে। তার মানে ধরো কোনো একটা রিয়াকশন ঘটছে, তাহলে রিয়াকশন যখন ঘটছে, তার রিয়াকশন পাথওয়েটা যখন তুমি দেখবে, তার মানে কি হচ্ছে যে ধরো একটা রিয়াকশন প্রসিড করছে, তাহলে তোমার যে প্রোডাক্টটা তৈরি হবে, তাহলে প্রোডাক্টটা তৈরি হবে মানে হচ্ছে প্রোডাক্টটা পাওয়ার একটা প্রবাবিলিটি থাকবে। তাহলে তাহলে প্রবাবিলিটি যখন তাহলে একটা রেট অফ দ্য রিয়াকশন ঘটছে মানে প্রোডাক্টটা সময়ের সাথে সাথে তৈরি হচ্ছে, তখন প্রোডাক্টকে যদি তুমি একটা করসপন্ডিং ওয়েভ ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করো, দেখবে তার জন্য করসপন্ডিং যে প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটিটা, সেটা তোমার অ্যাকচুয়ালি নন জিরো হবে। মানে ফ্লো হচ্ছে, ফ্লো হলেই প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি নন জিরো হবে। আর কোনো যদি ফ্লো না হয়, তাহলে প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটিটা তোমার বেসিক্যালি জিরো হবে। ঠিক আছে? এইটা হ্যাঁ স্যার। হলো এটা। হুম, আচ্ছা। নেক্সট দেখো, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আমরা মানে প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি কি আমি বুঝে গেলাম আর কি। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আমরা বলবো, সেটা হচ্ছে দ্য টাইম এভলিউশন অপারেটর বা প্রোপাগেটর। টাইম ইভালুয়েশন, না ইভালুয়েশন না, ইভলিউশন হবে, ইভলিউশন। ওয়ান্ডারফুল আছে। টাইম ইভলিউশন অপারেটর or প্রোপাগেটর, এইটা একটুখানি জাস্ট সময় পড়ে নিই। দেখো আমরা বলেছিলাম কি যে ওয়েভ ফাংশনটা, সেটা তো পজিশনের সঙ্গে সঙ্গে টাইমের ফাংশন। ধরে নাও ইনিশিয়ালি এই সাই আর টি জিরো, সেইটা হচ্ছে তোমার মানে এমনিতে, আচ্ছা তার আগে বলি যে এই যে সাইটা, সাইটা কিন্তু তোমার আমি দেখেছি আর এবং টি এর ফাংশন, এটা আমি দেখেছি যে যেটা হচ্ছে ওয়েভ ফাংশনটা বা স্টেটটা ডিপেন্ডস অন টাইম টুগেদার উইথ পজিশন আর, এটা পজিশনের সাথে সাথে এটা হচ্ছে টাইমের ফাংশন এটা। এবার ধরে নাও এইটা হচ্ছে তোমার দ্য কোয়ান্টাম স্টেট অ্যাট টি ইকুয়াল টু টি জিরো, মানে ইনিশিয়ালি বলতে পারো বা টি ইকুয়াল টু টি জিরোতে ধরে নাও কোয়ান্টাম স্টেটটা হচ্ছে সাইতে আছে। এবার আফটার টাইম টি বা অ্যাট এ টাইম টি, অ্যাট এ টাইম টি সাই আর টি জিরো বা দ্য কোয়ান্টাম স্টেট চেঞ্জেস ফ্রম, আফটার টাইম টি বা অ্যাট এ টাইম টি দ্য কোয়ান্টাম স্টেট সাই চেঞ্জেস ফ্রম, এটা সাই আর টি জিরো থেকে টু সাই আর টিতে গিয়ে পৌঁছালো।
হ্যাঁ, r t0 থেকে সে বেসিক্যালি r t তে গিয়ে তোমার পৌঁছেছে। এটা। তাহলে এবারে এই যে কাজটা সেই কাজটা কেউ করে দিচ্ছে। তাহলে আমি আমি লিখতে পারি we can write এই যে সাই r টা তুমি পেলে এটা কি কোন একটা অপারেটর, ধরে নাও সেই অপারেটরটা আমি নাম দিচ্ছি u t, t0 একটা অপারেটর, সে অ্যাকচুয়ালি এই r t0 এর উপরে কাজ করে ফাংশনটাকে তোমার t0 টাইম থেকে তোমার t টাইমে গেলে হয় সেটা নিয়ে যাচ্ছে। তাহলে এই যে অপারেটরটা, এই যে u t t0 এই যে অপারেটরটা, এইটা ইজ called the time evolution operator or propagator। এটাকে বলা যায় টাইম এভলিউশন অপারেটর or হচ্ছে তোমার প্রপাগেটর। ঠিক আছে? তাহলে টাইম এভলিউশন অপারেটর প্রপাগেটরটা কি হচ্ছে না, একটা স্টেট ছিল কোয়ান্টাম স্টেট, কোন একটা গিভেন টাইম t0 তে এক জায়গায় ছিল, এবারে সাডেন টাইম t তে গিয়ে সে অ্যাকচুয়ালি কোথায় পৌঁছাবে সেইটা যে অপারেটর ঠিক করে দেবে সেটাই হচ্ছে তোমার সো কল্ড টাইম এভলিউশন অপারেটর or প্রপাগেটর। আচ্ছা, এবারে দেখো একটা জিনিস যেটা পরিষ্কার সেটা হচ্ছে এই যে তুমি যদি ইউটা এই t0 সেইটা যদি সাই r t0 এর উপরে কাজ করে তাহলে কি হবে না, এটা পরিষ্কার সাই r t0 দেবে। মানে এইখান থেকে দেখো পরিষ্কার বুঝতে পারছো, তুমি যদি এই টিটাকে t0 করে দাও তাহলে এই টিটাও t0 হয়ে যাবে। তাহলে কি হলো দেখো, যে যেটা দাঁড়াচ্ছে যে ইউ t0 এরা সাই r t0 এর উপরে কাজ করে সেই ফাংশনটাই ফেরত দেয়। তার মানে ক্লিয়ারলি ইউ t0 এইটা তোমার অ্যাকচুয়ালি কিন্তু আইডেন্টিটি অপারেটর দিচ্ছে। এটা হচ্ছে আইডেন্টিটি অপারেটর। আইডেন্টিটি অপারেটর মানে বেসিক্যালি হচ্ছে একটা অপারেটর যেটা একটা ফাংশনের উপরে কাজ করে কিন্তু কিছুই পাল্টায় না, মানে ইটস অ্যান অপারেটর হুইচ ডাজ নাথিং। সেটা আইডেন্টিটি অপারেটর অ্যান অপারেটর হুইচ acts on a function and does nothing, কিচ্ছু পাল্টায় না। দেখো এখানে তাই কিন্তু হয়েছে, এটা এর উপরে কাজ করেছে কিন্তু কিছুই পাল্টায়নি। দিস ইজ দ্য আইডেন্টিটি অপারেটর। এটাকে আমি 1 দিয়ে জাস্ট নাম দিচ্ছি। এটা। আচ্ছা, এবারে দেখো নাও ফ্রম টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন এই সাই, আমি এখন এইটাকে লিখছি ইকুয়াল টু আই এইচ ক্রস ডেল সাই বাই ডেল টি। এটা সাইটা তোমার টি এর ফাংশন সেই রকম ভাবে লিখছি। আচ্ছা, এবারে দেখো এইচটা যেমন আছে থাক, আমি এইটাকে লিখতে পারি ইউ অপারেটর t0 সেটা অ্যাজ ইফ যেন সাই আর t0 এর উপরে কাজ করছে, এরকম ভাবে লিখতে পারি। মানে এইটাকে তুমি এইরকম ভাবে লিখলে, ডান দিকে ওটা লেখো ডেল ডেল টি, মানে আই এইচ ক্রস ডেল ডেল টি, এইটাকে তুমি ইউ t0 সাই r0 টি এরকম ভাবে তুমি লিখতে পারো। এটা ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো তুমি উম, এইটাকে জাস্ট যদি এইরকম ভাবে লেখো এইচ ইউ t0, এর ডান দিকে ফাংশন আছে সাই r0, এটা হয়ে যাচ্ছে আই এইচ ক্রস ডেল ডেল টি। আচ্ছা, একটা জিনিস একটুখানি, আচ্ছা ঠিক আছে, এইটা ডেল ডেল টি। আচ্ছা, এবারে এইটা যখন কাজ করবে দেখো, সরি এটা r0টা এখানে t0, এটা r, এখানে r0টা অন্য জায়গায় পড়ে গেছে। দেখো এবারে t0 তো একটা কনস্ট্যান্ট টাইম, তখন টাইমের রেসপেক্ট ওই পার্টটা ডেরিভেটিভ করলে সেটা তোমার বেসিক্যালি 0 দেবে। তার মানে আলটিমেটলি পড়ে থাকবে হচ্ছে ডেল ডেল টি, এই এর উপরে কাজ করলো আর তারপরে সাই যেমন পড়ে থাকে সেই রকম তোমার পড়ে থাকছে। আচ্ছা, এবারে যেহেতু সাই r0 ইজ অ্যান আরবিট্রারি ফাংশন, যে কোনো ফাংশন আর কি, আরবিট্রারি ফাংশন, দেন
উই ক্যান রাইট, দুদিক থেকে সাই বাদ দিয়ে দিলে পড়ে থাকে কত, এই ইউ টি টি জিরো, এটা হয়ে গেল আই এইচ কস ডেল 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 টি অফ ইউ টি টি জিরো। এটা তুমি এরকম একটা ইকুয়েশন ধরো পেলে, তার মানে কি হলো দেখো, যে এই টাইম এভলিউশন অপারেটর যেটা, সেটাও তোমার অ্যাকচুয়ালি ওই টাইম, যেমন এই ইকুয়েশনটা হয় টাইম ডিপেন্ডেন্ট সোলিনজার ইকুয়েশন, সেই রকম ইকুয়েশনকে জাস্ট সিম্পলি ফলো করছে। এইটা মানে দেখো, মানে এইখানে এই ইকুয়েশনটা দেখো, সাইটা যে ইকুয়েশনটাকে ফলো করছে, ইউটা কিন্তু এক্স্যাক্টলি সেই ইকুয়েশনটাকে ফলো করছে। আচ্ছা, এবারে এইখান থেকে তুমি একটা কাজ করতে পারো, যে ধরো তুমি এই ডি ইউ টি টি জিরো বাই যদি ইউ টি টি জিরো লেখো, এটা বাই এটা করো, তাহলে এটা কি দাঁড়াচ্ছে, এটা এটা হয়ে যাচ্ছে তোমার এইচ বাই আই এইচ কস ডিটি, এরকম দাঁড়িয়ে গেল এটা। মানে ইউটা এখানে ভাগ করে দিলে, ডিটা এখানে গুণ করে দিলে, এরকম দাঁড়িয়ে গেল। এবার তুমি এক কাজ করো, এটাকে ইন্টিগ্রেট করো। আচ্ছা, এবার ইন্টিগ্রেট করার সময় একটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, যে হ্যামিল্টনিয়ানটা টাইমের উপর ডিপেন্ড করে কি করে না, তার উপরে অনেক জিনিসটা নির্ভর করবে। তাহলে আমি অ্যাকচুয়ালি যখন ইন্টিগ্রেট করব, টাইমটা যখন জিরো, তখন ইউটা কি হবে, ইউ টি জিরো হবে। আর টাইমটা যখন টি, তখন ইউটা যেমন টি টি জিরো হবে। তাহলে এটা যদি করো, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এলএন ইউ টি টি জিরো বাই ইউ টি জিরো, এটা হয়ে যাচ্ছে তোমার এদিকে কত, ইন্টিগ্রাল জিরো থেকে টি এইচ বাই আই এইচ ক্রস ইন্টু ডিটি। আচ্ছা, ইউ টি জিরো বেসিক্যালি তোমার ওয়ান আইডেন্টিটি অপারেটর, তার মানে ইউ টি জিরোটা হলো, এটা আইডেন্টিটি অপারেটর বাদ দিয়ে দাও, তাহলে এটা হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রাল জিরো থেকে টি এইচ ডিটি বাই আই এইচ ক্রস। তাহলে ইউ এর এক্সপ্লিসিট ফর্মটাকে তুমি জাস্ট এইরকম ভাবে লিখতে পারলে, ইউ এর এক্সপ্লিসিট ফর্মটা তুমি এইরকম ভাবে লিখতে পারছো। তাহলে ইন এ স্পেশাল কেস ইফ এইচ does not depend on time, then ইউ টি টি জিরোটাকে তুমি লিখতে পারবে ই টু দি পাওয়ার, তাহলে এটা জাস্ট এইচ আর আই এইচ ক্রস বাইরে চলে এলো, তাহলে এইচ টি বাই আই এইচ ক্রস, এরকম ভাবে তুমি তখন এটাকে লিখতে পারবে আর কি। হুম। ও, এটা অ্যাকচুয়ালি ভুল হবে, মানে এটা 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 একটু ভুল হলো, এটাকে না টি জিরো থেকে টিতে তোমার ইন্টিগ্রেট করার কথা, টি জিরো থেকে টিতে, তাহলে এইটা অ্যাকচুয়ালি ইন্টিগ্রেটটা করে ফেললে অ্যাকচুয়ালি হবে যেটা টি মাইনাস টি জিরো হবে তখন এটা, তখন এই টাইম এভলিউশন অপারেটরটা তোমার এরকম দেখতে হচ্ছে, এরকম দেখতে হচ্ছে। এবারে আইটা উপর নিচে গুণ করে দিয়ে তুমি মাইনাস করে দিতে পারো আর কি, সেটা কোনো অসুবিধা নেই। আমি এখানে প্লাসটাকে লিখেছি, আইটাকে যে নিচে আছে বলে আইটা উপর নিচে গুণ করে দিয়ে এটাকে তুমি মাইনাস আই এইচ টি বাই এইচ কস এরকম ভাবে লিখতে পারো, এটা কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবারে দেখো এই পার্টিকুলার কেসে তুমি যদি এরকম করো, যে ইউ তার হারবিশন কনজুগেট আর ইউ তুমি গুণ করো, মানে এটা অবশ্যই টি টি জিরোতে আর ইউ টি টি জিরো যদি গুণ করো, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এইটা হচ্ছে ই টু দি পাওয়ার, আর এটা হচ্ছে তোমার এইচ টি মাইনাস টি জিরো বাই আই এইচ কস, আর তার হারমিশন কনজুগেট নিলে কি হবে, ই টু দি পাওয়ার তোমার এটা হচ্ছে এই যেহেতু হারমিশিয়ান, সেজন্য তাকে পাল্টালে ওই একই থেকে যাবে, শুধু এই আইটা মাইনাস আই হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে তোমার যেটা হয়ে গেল এইচ টি মাইনাস টি জিরো বাই মাইনাস আই এইচ কস, তাহলে কেটে গেল, কেটে গিয়ে তোমার ওয়ান হয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে তুমি যেটা বুঝতে পারছো, যে ইউ তার হারমিশন কনজুগেট টি টি জিরো, সেটা কিন্তু তোমার ইউ ইনভার্সের সঙ্গে সমান হচ্ছে। মানে দেখো কি হচ্ছে, তুমি দেখতেই পাচ্ছ যে একটা অপারেটরের সঙ্গে তার হারমিশন কনজুগেট গুণ করে যদি ওয়ান হয়, তার মানে ইউ হারমিশন কনজুগেট ইউ ইনভার্স তোমার সমান হয়ে যাচ্ছে। তার মানে পরিষ্কার এখান থেকে বুঝতে পারলে ইউ যেটা, ইউ টি টি জিরো ইজ অ্যান ইউনিটারি অপারেটর।
মানে কোন একটা অপারেটর ইনভার্স যদি সেটা হয় সেটাকে ইউনিটারি অপারেটর বলে। তো এইটা দেখো একটা ইউনিটারি অপারেটর হয়ে গেল। UTT0 মানে তোমার হচ্ছে ইউ ইনভার্স তারা সমান হয়ে যাচ্ছে এবং সেখান থেকে তুমি বললে এটা একটা ইউনিটারি অপারেটর। ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। হুম হুম হুম। এটা তাহলে দেখো, তাহলে আমরা এই মানে টাইম ডিপেন্ডেন্ট শোরিঞ্জার ইকুয়েশন এইখান থেকে শুরু করে আমি তিনটে ইম্পর্টেন্ট কনসেপ্ট এখানে শিখে নিলাম। একটা হচ্ছে এরেনফেস ইকুয়েশন অফ মোশনটাকে বের করা, একটা প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি বের করা, আর তার সঙ্গে টাইম এভলিউশন অপারেটর বা তোমার প্রোপাগেটার যেটাকে বলে, সেই প্রোপাগেটার জিনিসটা কি, সেই পার্টটা হচ্ছে আমি বুঝে নিলাম আর কি। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আজকে আমরা যে পার্টটা অ্যাকচুয়ালি কভার করবো বলেছিলাম। তাহলে আমি কালকে সকালে জাস্ট লাস্ট একটা ক্লাস করব, মানে মানে মেকানিক্সের কালকে লাস্ট ক্লাস, এবং তারপরের দিন থেকে আমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে পার্টিকুলার ইন দ্য বক্সেস এবং তার যে ভেরিয়েশনস গুলো আর কি, সেইগুলোকে নিয়ে জাস্ট কথাবার্তা তোমায় বলতে বলেছে। তাহলে আজকে আমরা এই পর্যন্ত করছি। নেক্সট ক্লাসে কি করবে বলে রাখি, নেক্সট ক্লাস মানে কালকে সকালেই। নেক্সট ক্লাসে আমরা করব হচ্ছে তোমার দুটো অপারেটর একটা শিখে নেব। একটা হচ্ছে প্যারিটি অপারেটর, এইটা একটা পার্ট, আর একটা হচ্ছে প্রজেকশন অপারেটর। এই দুটো পার্ট আমি শিখে নেব। আর তার সঙ্গে আরেকটা অপারেটর একটু শেখার দরকার পড়ে, সেটা হচ্ছে পারমুটেশন অপারেটর। পারমুটেশন অপারেটরটা আমি এখানে লিখে রাখছি, কিন্তু পারমুটেশন অপারেটরটা আমাদের ওই অ্যাটমিক স্ট্রাকচারটা যখন শেষের দিকে অ্যাটমিক স্ট্রাকচারের ক্লাসের মধ্যে আমাদের অ্যান্টিসিমেট্রিক প্রিন্সিপাল, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল যখন বলবো, সেখানে সিস্টেম অফ আইডেন্টিক্যাল পার্টিকেলস নিয়ে কথাবার্তা বলতে হবে, সেখানে পারমুটেশন অপারেটর নিয়ে কথাবার্তা বলে নেব। তাহলে এইটা হচ্ছে আমরা এখন বলবো না, এই দুটো পার্টি আমরা এই কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে আলোচনা করবো। আর পারমুটেশন অপারেটরটা হচ্ছে তোমার কোয়ান্টাম কেমিস্ট্রিতে, সেটা এই সেমিস্টারে হোক পরের সেমিস্টারে হোক সিলেবাসটাকে দেখে নিই, দেখে নিয়ে হচ্ছে তোমার যেমন আছে যদি অ্যান্টিসিমেট্রিক প্রিন্সিপাল, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল এই জিনিসটা দিয়ে আলোচনা করতে বলে, তাহলে পারমুটেশন অপারেটরটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে আমরা আলোচনা করে দেবো আর কি। আর বাকি দুটো পার্ট কালকে সকালে আমরা আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে? তাহলে এই পর্যন্তই আজ এখন রাখা থাক। তাহলে এন্ড অফ লেকচার। এটা 15 নম্বর ক্লাস, তাই না? হ্যাঁ, তাহলে বলো তোমাদের কি অসুবিধা আছে বলো। স্যার বলছি কলেজের পরীক্ষা কি সোমবার দিনে নেবেন? হুম। স্যার মঙ্গলবার হলে একটু ভালো হতো, কেন? মানুষের একটু পড়ার সময়টা পেতাম আর কি। পড় না তুই, সোমবারটা। সোমবারের আগে অনেক সময় আছে, তো পড় না। ওই তো ওইটুকু পড়া, 50 পাতাও নয়। ক্লাস নোটে কত 50 পাতা হয়েছে? হ্যাঁ স্যার 50 পাতা হয়ে গেছে।